উনি কি নিজেকে এমবিবিএস লিখেছে? আপনি ডাক্তার লিখতেছেন? ডাক্তার লিখছে, এটা আমার আগের প্রেসক্রিপশন, ঠিক আছে? কিন্তু প্রেসক্রিপশন আজকে ডেট কেন আমি করি না, আজকে ডেট পর্যন্ত আপনি বলেন আমি করি না। আপনার এখানে শত শত রোগী আসছে, আপনি তালা লাগিয়ে কি রোগীকে ডাক্তার দেখেন? শুনেন ভাই, এখানে রোগীদের ভিডিও করেন, রোগীরা আছে জবানবন্দি নিতে হবে। কিভাবে রোগী দেখেন? আপনি আমার সার্টিফিকেট দেখবেন, দেখা টাকার কথা বলবেন। আমরা সব জানি, মোবাইলে সার্টিফিকেট দেখা সবকিছু দেখে দাও। মোবাইলে নাই থাকে সব অনলাইন। আমি এখানে আপনি বসেন, কোথায় বসবেন আমি সবকিছু নিয়ে আসবো। যদি আমার ইলিগাল হয় তাহলে আমি এখন দেখা আপনি এটা মোবাইলে দেখা ওইদিকে লুকিয়ে রাখছিলেন কেন? এটা আমি মোবাইলে রাখি। আপনার পেজটা লুকিয়ে রাখছিলেন কেন ওইদিকে? এটা আগে বুঝছেন? এটা আজকের তারিখ, এই যে আজকের তারিখ, এই যে 25, শেষ করব, এই অনেকগুলো বানাইছে জানেন। এই যে দেখেন আরে ভাই, এগুলো আগে ছিল, ঠিক আছে? আপনি অনেকে বলতেছে আপনি নাকি ভুয়া ডাক্তার। 25/3/2026 আগের কখন? আপনার যদি আগেরই হয় মেনে নেব। আমার একটা দর্শক আপনারা দেখছেন আপনি যে হতে বলছেন চান্দিনার আগের, এটা মেনে নবাবপুর নেব। লেবাস যদি আগের হয় যিনি নিজেকে ডাক্তার পরিচয় দিচ্ছেন, ডাক্তার কামরুন নাহার, আজকে এখানে সাংবাদিকরা এসেছে এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি তারা এসেছে। অনেকেই এখানে অভিযোগ যে উনি রোগ তালার আগে রোগী দেখে এবং নিজেকে ডাক্তার পরিচয় দিচ্ছে। এই যে দেখেন পেজ, সবাই লাইভটিকে শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করুন। প্রশাসনের অবগত চাচ্ছে, এখানে সাধারণ মানুষ, এখানে প্রচুর ভুক্তভোগী আছে, সবাই লাইভটিকে শেয়ার করুন। এবং ওনার বিরুদ্ধে দুজন বাচ্চা নষ্ট হয়েছে, মারা গিয়েছে, এরকম অভিযোগ আছে। আচ্ছা, উনি কি ডাক্তার? এমবিবিএস ডাক্তার? আচ্ছা, উনি তো এমবিবিএস ডাক্তার না, উনি তো এমবিবিএস ডাক্তার না। আপনারা তো জানেন উনি এমবিবিএস ডাক্তার, হ্যাঁ, কিন্তু উনি তো এমবিবিএস ডাক্তার না। বলেন কি হয়েছে সমস্যা? উনি কি এমবিবিএস ডাক্তার? উনি কি এমবিবিএস? তো হ্যাঁ ডাক্তার না হলে এই জায়গা কেন বলছি? আপনি কি জানেন উনি আমরা কি জানি? আমরা জানি না, আমরা ডাক্তার দেখে আসি। দেখেন এখানে প্রায় 8-9 জন সাংবাদিক আছে, তারা কিন্তু ওনার কাছে এখানে প্রায় 2-3 ঘন্টা অপেক্ষা করেছে। উনি দরজা তালা লাগিয়ে বসেছিল, উনি দরজা খুলছে না। সিজার হয় না তো, কিন্তু আপনি রোগী দেখান কেন? আপনার এই যে বড় বড় হসপিটাল গুলো রাখছে, আপনি ডাক্তারের পেজ যাওয়ার জন্য খুলে রাখছেন না? এটা তো কোন নিয়মে খুলে রাখছে? আছে লাইসেন্স না, কোনো কাগজপত্র? কাগজপত্র বেন্টিসের ইয়া। আরে বেন্ডিসের নাই রে, এমনি কাগজ। আপনি দেখেন ব্যান্ডেজ দিয়ে কি করেন? উনি তো সিজারেন না। লাইভটি দেখছেন, দ্রুত শেয়ার করেন। এখানে নাকি 2-3 মাসের নবজাতক বাচ্চা নষ্ট করা হয় অভিযোগ। ভাই কেন আপনি যদি এরকম প্রমাণ দেখাইতে পারেন আনেন। এই দেখো আরে এটা ওষুধ আপনি কি শুরু করবেন? এখন গ্রামের আপনি কি রোগী না ওনার সাথে? আমরা রোগী। সহজ মানুষকে এভাবে আইলে আমাদের ট্রিটমেন্ট দিচ্ছে। উনি তো এমবিবিএস না, আপনারা তো জানেন এমবিবিএস না। না এমবিবিএস এটা না, আমরা ডাক্তার হিসেবে আমরা আই বহুবার পাই যেটা করছি। তো আপনি তো প্রথম বললেন যে উনি এমবিবিএস, আপনি মনে করছেন, কিন্তু উনি তো এমবিবিএস না, আপনারা যে ডিপ্লোমা করা। ভাই আমরা তো আর এরকম মনে করি না, আমরা উনকার ভাই বিধানে দ্রুত শেয়ার করবেন। সবাই লাইভটিকে শেয়ার করবেন। দীর্ঘদিন ধরে উনি এইভাবে চিকিৎসা চালাচ্ছে। এখানে প্রায় 9-10 জন সাংবাদিক আসছে চান্দিনা থেকে। বললেন যে এত গেল একজন ঢুকে কথা বলে, এখন এই ধরনের ক্যান্ডিডেট করেন। আপনি পেজটা লুকাইলেন কেন? আরে পেজটা লুকাইলেন কেন? আজকের তারিখের আপনি আবার কথা বুঝেন। আজকের আমি তারিখের তো কথা বলতেই গেছি, আমি তো এখানে ছিলাম না। পেজটা আপনি লুকাইলেন কেন? আমার প্রশ্ন হচ্ছে এখন আপনি কি তালা দিয়ে রুগী দেখেন? না না কি তাও কি তালা দিয়ে রুগী এই যে আপনার এখানে প্রায় 1 ঘন্টা তালাবদ্ধ ছিল। বাংলাদেশে কোনো ডাক্তার আছে কি তালা দিয়ে রুগী দেখে? দূর দিয়ে রুগী দেখে? 2-3টা বাচ্চা এরকম পড়ছে। তো আপনি সাংবাদিকদেরকে ঢুকতে দিলেন না কেন আপা? আপনার বাইরে কোনো সাইনবোর্ড নাই। বাইরে আমি এগুলো অনেকদিন শুনি না, সাইন আচ্ছা, এই জায়গায় যদি আপনার ডাক্তারের কোনো লাইসেন্স আছে বা কোনো আপনি যে কাগজপত্র আছে? বলছেন ইউনু এসেছিলেন, আপনি বলছেন ইউনু এসেছিলেন, থানা প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব, আপনি অমুক তমুক যে আপনার নেতা কর্মী সেটা দিয়ে চলে, কারা দেয় এগুলো সেটা দেবে। কিসের কে বলছে? আপনি না কইছেন এই আমরা ম্যানেজ করে চলি। এই কথা আমি কখনোই বলিনি। ভিতর থেকে কার সাথে বলছি? ভিতর থেকে দাও গেল। ভিতর থেকে কে বললো না বললো, আপনি আমারই মিন করেন কেন? আমি কিছু আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে আপনি পেজটা লুকাইলেন কেন? আমরা যখন আপনার যদি কোনো ঝামেলা না থাকতো
আপনি পেটটা লুকালেন না কেন? আর সাংবাদিকদেরকে কেন ঢুকতে দিলেন না, তালা দিয়ে রাখলেন কেন, এটা বলেন। গলির মেম্বার, স্থানীয় নেতা, গলির মেম্বারে কেন ফোন দিছেন আপনি? অনেকবার এরকম আইসে বারবার ডিস্টার্ব করতেছে। অভিজ্ঞ, এই যে অভিজ্ঞ, তো অভিজ্ঞতা এই বিশেষ যে 23 দিন, এই যে এটা একটা জিরো জিরো করে কাটাইছে, এই যে 23 কি দিন। 23 দিন এটা কবে কার আপনি এই যে দেখো, ওই যে দেখো, দেখি পুরান কাগজ যাই হোক, আপনি গাইনি কিভাবে? মামলা শিশু গাইনি কিভাবে? আপনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কে অভিজ্ঞ লিখছে, আমি কি বিশেষজ্ঞ লিখছি যে আপনি বিশেষজ্ঞ লিখবেন ইয়া করবেন? স্যার তো আপনি দুরিডি বাই পুরো আপনি বারবার এগুলা কেন বাইর করতেছেন? যারা আমরা সমস্যা কি দেখতে, সমস্যা তো কিছু নাই। আপনি দেখেন না কেন, দেখেন না কেন? আপনি দেখতেছেন লেজে লিখেছেন আর ছায়ক আপনি তো পুরানো আপনার তো আপনি সমালোচিত। আমরা জানতে পারছি একটা স্থানীয় নিউজের মাধ্যমে দেখলাম উনি এলিয়টগঞ্জ ওনার চেম্বার থেকে ওনাকে সিলগালা করা হয়েছিল আরো 2 বছর আগে, তারপরেও উনি এখন আবার নতুন করে এদিকে নবাব পুলিশের পোশাক পরিবর্তন হইলো, পুলিশের ব্যবহার, পুলিশের আচার আচরণ পরিবর্তন হয়নি। চাই আপনারা দয়া করে কোথায় কারা প্রেম করতেছে, কোথায় কোন প্রেমিক ধরা পড়তেছে, কোথায় কোন প্রেমিকা ধরা পড়তেছে, সেদিকে ফোকাস না দিয়ে আপনারা একটু দয়া করে কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় খুন হচ্ছে, কোথায় কার উপরে হামলা হচ্ছে, কোথায় কার বাড়িতে আগুন লাগাইতেছে এবং কে করতেছে, তাকে আমাদের নবনির্বাচিত সরকার করতেছে নাকি ফ্যাসিস্ট সরকার করতেছে, সেদিকে আপনারা দয়া করে একটু খেয়াল রাখবেন। আপনাদের কাছে একান্ত অনুরোধ, হাদিদের হত্যার যে বিচারটা, আপনারা সবাই জানেন যে ডক্টর ইউনূস স্যার যাওয়ার আগে জাতিসংঘের কাছে একটা চিঠি লিখে গিয়েছিলেন, এবং তার কি অ্যান্সার আসছে তা আমরা জানি না, কারণ আমাদের কাছে জানানো হয় নাই। শুধু আমরা না, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণের একটাই আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে হাদি হত্যার বিচার। তো এই জাতিসংঘের কাছে চিঠির কি অ্যান্সার আসছে, আমরা আমাদের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো আপনি দয়া করে আমাদের এই জাতিসংঘের কাছে কি রিপ্লাই আসছে বা আদৌ কোনো রিপ্লাই আসছে কিনা সেটা একটু আমাদেরকে জানাই দিবেন। আমরা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করতেছি আমার ভাইয়ের হত্যার বিষয়ের জন্য অতি শীঘ্রই হয়ে যায়। আপনারা আমাদেরকে বলছিলেন আমরা নির্বাচন বানচালের জন্য এরকম করতেছি, আমরা প্রমাণ করে দিছি আমরাও নির্বাচন চাই, নির্বাচন বানচালের কোনো উদ্দেশ্য আমাদের নাই। আর আপনারাও প্রমাণ করেন যে আপনারা হচ্ছে আমাদের হাদি হত্যার বিষয়টা করতে সংস্কারগুলো আমাদের যে সংস্কারগুলো আমাদের প্রয়োজন, আপনারা দয়া করে সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে শহীদ ভাইদের এবং যেই শহীদের যে পরিবারগুলা, আমাদের জুলাই আন্দোলনে যে শহীদ ভাইরা মারা গেছে তাদের হত্যার বিচার এখন যদিও আমরা একটা বিচার পাইছি, কিন্তু সেই খুনির কোনো সেই খুনির কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না। হয়েছে বলা হয়েছে, কিন্তু শুধু এটা কথাকথিত খুনি হয়ে গেছে, এটার কোনো বিচার আমরা আমাদের সচক্ষে দেখতে পাচ্ছি না। আরেকটা হচ্ছে জুলাই যোদ্ধাদের এবং যারা আহত যোদ্ধা এবং জুলাই শহীদ ফ্যামিলিদের তাদের যে অগ্রাধিকারগুলো আমরা বাস্তবায়ন করার কথা ছিল নতুন সরকার আসার পরে, সেই বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরকারের কাছে আহ্বান করব, আমরা নতুন সরকারকে গ্রহণ করে নিছি এবং আমরা চেষ্টা করব তাদেরকে যথেষ্ট পরিমাণ সহায়তা করার, কিন্তু তারা যদি আমাদের কথাগুলো বা আমাদের সংস্কারগুলো, আমাদের আকাঙ্ক্ষাগুলোকে না দেখে, সেদিকে আমরা বাংলাদেশি হিসেবে একদমই হতভাগা বলা যায় যে সরকার আছে সে সরকার আমাদের কোনো রকম কোনো আকাঙ্ক্ষা পূরণ করে না। তা আমি আমাদের নতুন যে সরকার, নতুন যে প্রধানমন্ত্রী, সবার কাছে একটা অনুরোধ করব, আপনারা দয়া করে আমাদের যেই সংস্কারগুলো প্রয়োজন, যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা পাই নাই, আপনারা নির্বাচিত সরকার, এমনকি আমরা অন্তর্বর্তীকালীন কিন্তু সরকার নির্বাচিত ছিল না, আপনারা নির্বাচিত সরকার, আপনাদেরকে জনগণ সিলেক্ট করছে। তো আমরা আশা করব আপনারা হচ্ছে আমাদের যে শহীদ যারা শহীদ হয়েছে তাদের শহীদ ফ্যামিলি এবং জুলাই যোদ্ধাদের যে অগ্রাধিকারগুলো সেগুলো থেকে তাদেরকে বঞ্চিত করবেন না। আর দ্বিতীয় হচ্ছে মিডিয়া ভাইদের, আপনাদের একটা কথা বলি, কোথায় কারা প্রেম করতেছে, কোন হোটেলে কারা ধরা পড়তেছে, কোন হোটেলে কোন প্রেমিকা ঘুরতে গেছে, আপনারা দয়া করে এগুলোতে ফোকাস না দিয়ে কোথায় কিভাবে দুর্নীতি হচ্ছে, বাংলাদেশের কোথায় কোন জায়গায় কাকে গুম করা হচ্ছে, কাকে খুন করা হচ্ছে, আপনারা এইদিকে একটু ফোকাস দিলে আমার মনে হয় সেই দিক দিয়ে আমাদের অনেক ভালো হয়। মিডিয়া সংস্কারটা সবার আগে প্রয়োজন। হ্যাঁ, মিডিয়া সংস্কারটা আমাদের খুবই প্রয়োজন। আপনারা যদি কোথায় প্রেম হচ্ছে, কোথায় কে উন্নতি করতেছে, কোন নায়ক নায়িকা কোন জায়গায় যাচ্ছে, কোন নায়ক নায়িকা কোন দেশে থেকে কোন দেশে যাচ্ছে, এদিকে ফোকাস না দিয়ে আপনারা কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় কোন জায়গায় খুন হচ্ছে, আপনারা যদি এগুলা বিষয়ে ফোকাস দেন, মনে হয় আমাদের দেশে থেকে যে মিডিয়ার ব্যাপারে যে একটা খারাপ ধারণা আছে জনগণের বা আমাদের, সেটা চলে যাবে। আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের সংগঠন থেকে, আজকে আমাদের সংগঠনের আত্মপ্রকাশের দিন, তো আপনাদের কাছে একান্ত অনুরোধ যে আপনারা
মানে এগুলোতে ফোকাস না দিয়ে যেগুলো নেতিবাচক এবং যেগুলো আমাদের দেখা প্রয়োজন, বাংলাদেশের জনগণের যা দেখা প্রয়োজন, আপনারা সেই দিকে একটু খেয়াল রাখবেন এবং সেই জিনিসগুলো তুলে ধরবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম মিডিয়াদের কথা যে হচ্ছে সরকার বিরোধী তারা কোনো পোস্ট করতে চায় না। আমরা জানি, বিশেষ করে কিছু নিউজ চ্যানেলের উদ্দেশ্যে বলতে চাই, নাম না বলি, তারা যখন আওয়ামী লীগের কালে ছিল তারা আওয়ামী লীগের ব্যাপারে কোনো কথাই বলতো না, সবসময় আওয়ামী লীগের পক্ষেই পোস্ট করতো। এখন আমরা এই নবনির্বাচিত সরকারের কালীন একটা কথা বলতে চাই যে আপনারা দয়া করে, সরকার যদি কোনো রকম কোনো দুর্নীতি করে বা সরকার যে কোনো উন্নতি করে, আপনারা উন্নতির দিকগুলোও দেখবেন এবং দুর্নীতির দিকগুলো দেখবেন। শুধুমাত্র উন্নতির দিকগুলো পোস্ট করবেন এবং দুর্নীতির দিকগুলো ঢেকে যাবেন, এই বিষয়গুলো হচ্ছে আপনারা খুবই আমাদেরকে আশাহত করেন। আপনারা যখন আমরা যেটা বলি সেটা যখন আপনারা সেইভাবে উপস্থাপন করেন, জনগণ আমাদেরকে বোঝে যে আমরা কি বলতে চাইছি। তা আপনারা যদি আমাদেরকে উল্টাপাল্টা ভাবে প্রকাশ করেন, সেই বিষয়গুলো হয়ে যাবে কি যে আমরা হচ্ছে সেটা বলতে চাইনি, কিন্তু আপনারা প্রকাশ করছেন অন্যভাবে। আর আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা জনগণকে বিভ্রান্ত করবেন না, যেখানে যা হচ্ছে সেটাই তুলে ধরবেন। এমনকি আপনাদের ক্যাপশনগুলো অত্যন্ত মানে ইতিবাচক হয়ে যায়, যেটা হচ্ছে আপনারা প্রকাশ করেন একটা, ক্যাপশন দেন অন্যরকম। অনেক সময় হয় কি যে বাঙালি সব হচ্ছে তারা পুরোটা ভিডিও দেখে না, ক্যাপশনটাই পড়ে। তা আপনারা ক্যাপশনটা ওরকম ভাবে দিবেন যেন মানুষ মানে আমাদের কথাগুলা বা কোথায় কি হচ্ছে বাংলাদেশে সেগুলো যেন দেখতে চায় এবং শুনতে চায়। এমন কোনো ক্যাপশন দিবেন না যেন বাংলাদেশের মানুষ ক্যাপশন থেকে বুঝে যায় যে এটা কিরকম ভিডিও হতে যাচ্ছে। আরেকবার বলতে চাই, আপনারা দয়া করে কোথায় কারা প্রেম করতেছে, কোথায় কোন প্রেমিক ধরা পড়তেছে, কোথায় কোন প্রেমিকা ধরা পড়তেছে, সেদিকে ফোকাস না দিয়ে আপনারা একটু দয়া করে কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় খুন হচ্ছে, কোথায় কার উপরে হামলা হচ্ছে, কোথায় কার বাড়িতে আগুন লাগাইতেছে এবং কে করতেছে, তাকে আমাদের নবনির্বাচিত সরকার করতেছে নাকি ফ্যাসিস্ট সরকার করতেছে, সেদিকে আপনারা দয়া করে একটু খেয়াল রাখবেন। আপনাদের কাছে একান্ত অনুরোধ। আরেকটা হচ্ছে পুলিশ সংস্কার। আমাদের নবনির্বাচিত সরকারের উদ্দেশ্যে আরেকটা অনুরোধ, তারা যেন পুলিশ সংস্কারের বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারেও আমাদের একটা জিনিস খেয়াল করেছি, যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন তাদের কাছে আমরা অনেক অনুরোধ করেও পুলিশ সংস্কারের বিষয়টা দেখি নাই। পুলিশের পোশাক পরিবর্তন হইলেও পুলিশের ব্যবহার, পুলিশের আচার আচরণ পরিবর্তন হয়নি। আপনারা তা দেখতে পাচ্ছেন যে ইন্টারিম সরকার থাকাকালীনও তারা যা ফ্যাসিস্ট আমলের মতো ফ্যাসিস্ট সরকার থাকাকালীন যে এরকম আচরণ করতো পুলিশ, সেরকম আচরণ ইন্টারিম সরকার থাকাকালীনও হইতেছে। এখন এই সরকার, নবনির্বাচিত সরকারের কালীন আমাদের পুলিশের কিরকম কথাবার্তা হবে, পুলিশের কিরকম আচার আচরণ হবে, তা নির্ধারণ হবে হচ্ছে আমাদের নবনির্বাচিত সরকারের সংস্কারের উপর দিয়ে। তারা যদি এই পুলিশ সংস্কারের বিষয়টা একটু মানে কঠোরভাবে দেখে, আমি আশা করব পুলিশ সংস্কারের যে বিষয়টা সেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারও পাই নাই, এবার আমরা তা পাবো। আমরা এই সরকারের কাছে সেই আহ্বান জানাচ্ছি, আপনারা দয়া করে পুলিশ সংস্কারের বিষয়টা দেখবেন। আর এটা হচ্ছে খাদ্যদ্রব্য বিষয়টা। আপনারা দেখতে পারতেছেন যে অন্যান্য দেশে রমজান আসে রোজা পালনের জন্য, বাংলাদেশে রমজান আসে ব্যবসায়ীদের জন্য। বাংলাদেশের রমজান আসে হচ্ছে খাদ্যদ্রব্যের যে বিষয়গুলো, খাদ্যদ্রব্যের যে পূর্তবর্তী যে কাপড় ব্যবসায়ীদের জন্য, তারপর হচ্ছে আরো সবজি, যারা আসলে মনে করেন সারা বছরের 11 মাসে যে ইনকাম হয় না, তাদের এই এক মাসে তারা 3 গুণ ইনকাম করে নেয়। আপনারা জানেন যে প্রত্যেকটা জিনিসই বাংলাদেশের অনেক 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 দাম, যেগুলো বাইরের দেশে আমরা একদমই মনে করেন আমরা যেরকম রমজান কাল আসে যে আমরা একটু শান্তি মতো ইফতার করবো, এমনকি যদি ইফতারিও না করতে পারি 1 গ্লাস লেবু শরবত খাবো। আপনারা জানেন ইতিমধ্যে লেবু হয়ে গেছে একটি ফল, হয়ে গেছে, শশা একটি ফল হয়ে গেছে। লেবুর হালি এখন 100 টাকা কেজি, শশার হালি এখন 100 টাকা কেজি, এর থেকেও বেশি মনে হয়, আর আমি যতটুকু জানি আর কি। তো আমরা আমাদের যে নবনির্বাচিত সরকার, তার বিষয়ে তাদের আহ্বান করে একটা কথা বলবো যে আপনারা দয়া করে খাদ্যদ্রব্যের যে অগ্রগতির যে বিষয়টা, আপনারা দয়া করে সেদিকে একটু ফোকাস দিবেন। কারণ হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের যে মানুষ আছে তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে কি বলে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তর ফ্যামিলি। তারা হচ্ছে আদার্স ফলগুলো না খাইতে পারলেও একটু লেবু শরবত খায় ইফতারের সময়। সে লেবু যদি এখন ফলের মতো হয়ে যায়, তখন দেখা যাবে কি পানি ছাড়া তার লেবু শরবতটা খাইতে পারবে না। তো এই যে লেবু একটা ফল, তারপর লেবু আসলে সংসদে শপথ করছে আপনাদের সাথে, সে হচ্ছে 100 টাকা হালির নিচে আসবে না। এখন আপনারা এই রমজান মাসটা যেন বাংলাদেশে এই ট্যাগটা যেন উঠে যায়, যেন আদার্স দেশে যে রমজান মাসটা আসে সেটা হচ্ছে রোজা পালন করার জন্য। আমাদের দেশে রমজান মাসটা আসে হচ্ছে ব্যবসায়ীদের জন্য, কাপড় ব্যবসায়ীদের জন্য। তাদের যে একটা মানে দাম শুনে মনে হয় কি যে মানে কি বলবো, যে মনে হয় যে বাংলাদেশ এই ঢাকার যে মানে আমি যেটা দেখতেছি রিসেন্ট হচ্ছে খাবারের যে কাপড়ের যে দাম বাকি 11 মাসে এত দাম হয় না, এই রমজান মাসে যে দামটা হয়।
আমি আবারও আহ্বান করতেছি আমাদের সরকারের নবনির্বাচিত সরকার যে আপনারা সব দিক দিয়ে খেয়াল রাখবেন, বিশেষ করে খাদ্যদ্রব্যের দিকে, পুলিশ সংস্কারের দিকে এবং কি মিডিয়া ভাইদের আপনাদের উদ্দেশ্যে আরেকবারও বলতেছি যে আপনারা দয়া করে কোথায় কোথায় কি হইতেছে, কোথায় কোথায় প্রেম হইতেছে, কোথায় কোথায় কোন সরকার কার সাথে পালাই যেতেছে, তো এগুলা না বলে, এগুলা না দেখে, এগুলা না প্রকাশ করে আপনারা কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় খুন হচ্ছে, কোথায় কে আগুন লাগাই দিতেছে, এবং সেটা যদি সরকারও লাগায়। ধরেন আমি যদি বিএনপিকে উল্লেখ করি যে অনেক মিডিয়াকে আমি দেখতেছি যারা বিএনপির বিরুদ্ধে এখন কিছু বলতে চায় না। আপনাদের ভয়টা কিসের যে আপনাদেরকে এসে বিএনপি ই করবে? আপনারা সেটাও প্রকাশ করবেন যে বিএনপি আমাকে হুমকি ধমকি দিচ্ছে, আপনারা সেটাও প্রকাশ করবেন। আপনাদের যদি কেউ মানে সঠিক নিউজ প্রকাশের জন্য কেউ হুমকি দেয়, আপনারা সেটা প্রকাশ করবেন যে আমি একটা আমরা একটা সঠিক নিউজ প্রকাশ করতে যাচ্ছি এবং কি সেটার জন্য আমাকে হুমকি ধমকি দিতে হচ্ছে। তাদের এটা যদি আপনারা আমাদেরকে জানান, আমরা আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব। তা আমি হচ্ছে এই বিষয়গুলো আপনাদেরকে, এরা যদি আজকে আত্মপ্রকাশের দিন আর কোনো বিষয় কথা না বলি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। বাকিটা আমাদের জাতীয় বিপ্লবী মঞ্চের সদস্য সচিব আয়েশ ভাই কথা বলবে। আপনাদের কাছে আজকে এই কথা বলে আমি বিদায় নিচ্ছি। আপনাদের কাছে আবার আহ্বান জানাই ভাই, আপনারা দয়া করে